মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত, সেনা মোতায়েন, ক্লাস পরীক্ষা স্থগিত। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ভাঙচুর, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার পুলিশের। বিভিন্ন স্থানে বিক্ষোভ, নূরের ওপর হামলায় হবে বিচার বিভাগীয় তদন্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো। গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি চায় এনসিপি ও জামাত, নির্বাচন পেছাতে এমন দাবি, বলছে বিএনপি। আস্থা ফেরাতে 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের চিঠি, দরকারি আইন সংশোধনের পরামর্শ। এবং ইয়েমেনে ইসরায়েলের হামলায় হাউথি প্রধানমন্ত্রী নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি বিদ্রোহী গোষ্ঠীটির। গাজায় একদিনে নিহত আরও 77 ফিলিস্তিনি। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ 60 শিক্ষার্থী আহত হয়েছেন। অনেক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এর মধ্যে গুরুতর আহত 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত 11:15টা দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার একটি বাড়িতে এমন ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে জেরা করলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয়দের ইট পাটকেল আর দেশীয় অস্ত্রের আঘাতে 2 জন সহকারী প্রক্টর, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা কর্মী সহ অর্ধ শতাধিক আহত হন। যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন আর ওই যে ছাত্রমৈত্রীর একটা ছোট ভাই রাকিব, ও বললো যে ওদের এক বন্ধুকে নাকি মেরে মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে। একটা বয়স্ক লোককে ধরছে, এই বয়স্ক লোকটাই মেয়েকে আমাদের স্টুডেন্টকে লাথি মারছে। যখন আক্রমণের শিকার হই তখন আমরা বাসা মেয়ের মুড়ে 2 ভাগ হয়ে যাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভাঙচুর করা হয় পুলিশ ও সহকারী প্রক্টরদের গাড়ি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে রাত 3টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অক্সিজেন সহ চিকিৎসা কার্যক্রমের সংকট দেখা দেয়। বর্তমানে হাসপাতালে 21 জন চিকিৎসাধীন রয়েছেন। সময় সংবাদ, চট্টগ্রাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেলে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি আছে তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে এলাকাবাসী। সেই হামলার ঘটনায় গতকাল রাত 1টার পর থেকে ভোররাত পর্যন্ত প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে প্রায় 40 জনের মতো শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তবে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছে, তবে গুরুতর আহত অবস্থায় আমরা দেখেছি 5 থেকে 6 জন শিক্ষার্থী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসলে যারা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে তাদের সাথে কথা বলে আমরা জেনেছি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 2024-25 সেশনের এক নারী শিক্ষার্থী 2 নং গেট সংলগ্ন এলাকায় রাত 12টায় বাসায় ঢুকতে চাইলে দারোয়ানের সাথে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে দারোয়ান মেয়েটিকে মারধর করে। ভুক্তভোগী নারী শিক্ষার্থীর নাম সাকিফা খাতুন। এরপর আশপাশের উপস্থিত শিক্ষার্থীরা তা দেখে এগিয়ে যায়। তখন সেই নারী শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুকে মুঠোফোনে ডেকে আনলে তাকেও লাঞ্ছিত করা হয়। এ সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয় এবং এক পর্যায়ে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এখানে অভিযোগ করে যারা আহত হয়েছেন তারা বলেছেন মাইকে ঘোষণা দিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় এবং এখানে যারা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তারা অভিযোগ করে বলেছেন অনেক ক্ষেত্রে এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আসলে ক্ষুব্ধ থাকে। কী কারণে আসলে এই ক্ষোভ সেটি নিরসন করা উচিত এবং যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনারও কিন্তু দাবি জানানো হয়েছে এবং সেক্ষেত্রে তারা বলেছেন
করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দীর্ঘদিন সামান্য তুচ্ছ বিষয় নিয়েও কিন্তু এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে। এবারও কিন্তু সেই বিষয়টি ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এলাকাবাসী জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু হামলার ঘটনা ঘটিয়েছে এবং আমরা যারা আহত হয়েছে দেখেছি কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, কারো ইটের আঘাত রয়েছে, কারো শরীরে আঘাত রয়েছে, অনেকে আমরা দেখেছি গায়ে কোপের দাগ রয়েছে। তো তারা বলছেন যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর যেটি দেখেছি আসলে ভোররাত থেকে বিশেষ করে 3টার পর থেকে একে একে শিক্ষার্থী কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে একের পর এক শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর সবশেষ জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় নথিপত্রে। লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ। এদিন খুলনার জাপার কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করলে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ভবনের নিচে আগুন দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাপা কার্যালয়ে কিছু লোক মিছিল নিয়ে এসে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে ভেতরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয় নথিপত্র ও চেয়ার টেবিলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে পুলিশ। শনিবার বিকেলে খুলনার ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরনো পল্টনের রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। এদিন নুরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাত ইসলামী। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। এদিকে নুরের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের মাধ্যমে যদি নিয়ম পরিবর্তন করা না যায় তাহলে নুরুল হক নূরের মতোই পরিণত হবে সব দলের বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজিত উঠান বৈঠকে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি আরও বলেন, কেউ যদি আক্রোশপূর্ণভাবে কথা বলে তাদেরকে গণতান্ত্রিক উপায়ে জবাব দেওয়া হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যার মধ্য দিয়ে বিভাজন তৈরি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি।
সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা রোববার বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নিয়োগে। যারা আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য, নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এর কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 4:30টায় জামাত, সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে এবং সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে কয়েকবার জানিয়েছেন। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। মৌলিক সংস্কারে চূড়ান্তের পরও আলোর মুখ দেখছে না জাতীয় সনদ। জামাত, এনসিপি সহ অন্যান্য দল এই সরকারের অধীনেই তা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবি, গণভোটের মাধ্যমে দিতে হবে আইনি ভিত্তি। অন্যদিকে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয়ে নির্বাচিত সংসদের ওপর ছাড়তে চায় বিএনপি সহ সমমনারা। গণভোটের দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, এসব দাবির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। হাসান ওয়ালি রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা। সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন। কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রাথমিক খসড়ায় 2 বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায়। 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন। এরই মধ্যে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে। দলটির এই নেতা বলছেন, আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে, কিন্তু সরাসরি জনগণের কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের যে মতামতগুলো সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে।
অনেকটা একই রকম মত জামায়াতে ইসলামীরও। তাদের দাবি প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট আগামী সংসদের ওপর ছেড়ে দিলে 90-এর পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা দলটির এই নেতার। আমরা দুইটা সাজেস্ট করেছি, এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন হতে পারে আর সেকেন্ড হলো গণভোট হতে পারে। এটা সমাধান না করে যদি বলে যে একটা স্বাক্ষর করেন, তাহলে এটা সবুজ বালকের মতো তো একটা রাজনৈতিক দল ভূমিকা হতে পারে না। এরশাদের পতনের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল, তখন কারা ক্ষমতা এসেছিল? নির্বাচনের পরে কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। গণভোট গণপরিষদের মতো দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এমন দাবি করা হচ্ছে যাতে লাভবান হবে পতিত শক্তি। কি কারণে তোমার গণভোট করতে হবে? এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়ার ফলে যে পতিত শক্তি এখনো কিন্তু এরাই কিন্তু শক্তিশালী বেশি, তারা সুযোগ পাবে। আগামী 15 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করে এতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করতে চাই ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে পারে তৃতীয় দফার সংলাপ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। লিভার সিনজেন্টা সহ সরকারের মালিকানা থাকা 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তে আলোর মুখ দেখলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এজন্য দরকারি আইন সংশোধনের পরামর্শ তাদের। পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির অন্যতম ভিত হিসেবে বিবেচিত হলেও যেন এক ভিন্ন গল্প বাংলাদেশে। এখানে স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান পতনে বাড়ে সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ হারানোর হাহাকার। পুঁজির জন্য ব্যাংক নির্ভর হলেও সিন্ডিকেটের দৌরাত্মে শেয়ার বাজারমুখী হতে চায় না ভালো কোম্পানি। এমন বাস্তবতায় সরকারের মালিকানা থাকা ইউনিলিভার, নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ সহ 10টি বহুজাতিক কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেল 14 আগস্ট শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ও বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমাদের শেয়ার মার্কেটে ভালো কোম্পানি নেই, খুব কম আছে। খাত বিশ্লেষকরা বলছেন বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি বিনিয়োগে। ওই ধরনের কোম্পানি যদি আসে তাহলে একদিকে সরকারের ঋণ নির্ভরতা কমে যাবে, ঋণ নির্ভরতাটা কমে যেয়ে এই শেয়ারগুলো বাজারে আসলে বাজারের আপনার কোয়ালিটি বাড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান বলছেন, সরকার শুধু নির্দেশ দিলেই হবে না, এজন্য দরকারি আইনও করতে হবে। এগুলো কোনো সরকারি কোম্পানি নয় যে সরকারি নির্দেশ দিবে আর সে নির্দেশ মানতে তারা বাধ্য, এরকম ব্যাপারটা না। তাদের সঙ্গে আলোচনা করতে হবে, যারা মেজরিটি শেয়ার হোল্ডার তাদেরকে সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সরকার তো এখানে মাইনরিটি শেয়ার হোল্ডার, একটা মাইনরিটি শেয়ার হোল্ডার একটা মেজরিটি শেয়ার হোল্ডারকে কোনো নির্দেশ দিতে পারে না। অথবা তাহলে আইন করতে হবে, সরকার নির্দেশ দিতে পারে, সে আইনটা তো নাই। এর আগেও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি একবারও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট অপারেশন। উদ্যোগ থাকলেও এখনও প্রয়োজনীয় মেশিনারিজ স্থাপন করতে পারেনি বাংলাদেশ বিমান। সংকট রয়েছে ওয়্যার হাউস সহ অন্যান্য অবকাঠামোর। বন্দরনগরী হিসেবে অনেক আগেই নজর দেওয়া উচিত ছিল বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে দ্রুত কারিগরি কাজ শেষ করার কথা জানিয়েছে গ্রাউন্ড হ্যান্ডলার সংস্থা বাংলাদেশ বিমান। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। ঢাকা বিমানবন্দরের পর দ্বিতীয় অপশন হিসেবে কার্গো ফ্লাইট চালু হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বর্তমানে এই বিমানবন্দর দিয়ে সপ্তাহে 3টি কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে সক্ষমতায় পিছিয়ে পড়ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো কার্যক্রম। সমুদ্রপথে বাণিজ্যের অবারিত সুবিধা থাকলেও সৃষ্টি হয় অনেক সময় জটিলতা। এমন প্রেক্ষাপটে আকাশপথে একই চত্বর থেকে স্বল্প সময়ে পণ্য রফতানির সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা। আমাদের প্রচুর সি শিপমেন্ট হচ্ছে, সেখানে কোনো কারণে আমাদের ভ্যাসেল শিডিউল মিস হলে সেখানে আমাদের মালটা হয়তো এয়ার করতে হয়। তো সেই এয়ার শিপমেন্টটা আমাকে পরবর্তীতে ঢাকায় এনে শিপমেন্টের যদি আমার চিটাগাং পোর্টের সাথে আমার একই কাস্টমস অথরিটির মাধ্যমে যদি এটা আমরা এয়ার শিপমেন্ট করতে পারি,
তাহলে কিন্তু আমাদের সময় এবং আমাদের ব্যয় সাশ্রয়ের দিক থেকে একটা বড় ভূমিকা রাখবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগ থাকলেও অত্যাবশ্যক হিসেবে পণ্য পরীক্ষা করার এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম ইডিএস মেশিন না বসানো, পণ্যের ওয়্যার হাউসের সক্ষমতা কম ও রেগুলেটেড এজেন্টের অনুমতি মেলেনি চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো ভিলেজে। ইকুইপমেন্টের অভাব আছে, সেখানে স্টোরেজ ফ্যাসিলিটি নাই, গোডাউন যেটা করা হচ্ছে সেটা কার্গো হিসাবে ওয়্যার হাউস হিসাবে ইউজ করার মতো নয়। মোট কথা হলো সেখানে ইকুইপমেন্টের যথেষ্ট অভাব আছে, যার জন্য চিটাগং এয়ারপোর্টটাকেও ওইভাবে ইউজ করা যাচ্ছে না। সেখানে মেইনলি যেটা দরকার, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো মালামাল যেতে ইউকেতে, আমাদের যেটা দরকার কমপ্লায়েন্সের জন্য ইডিএস এক্সপ্লোসিভ ডিটেকটিভ স্ক্যানার, এখানে সেটাও কিন্তু এখনও সেখানে স্থাপন হয় নাই। সেখানে স্ক্যানার বসে আবার সেটাকে ভ্যালিডেশন করতে হবে এবং ইউ ভ্যালিডেটার দ্বারা সেটাকে ভ্যালিডেশন করতে হবে। সিভিল এভিয়েশন সেখানে ওয়্যার হাউসেস করার জন্য মানে পদক্ষেপ নিয়েছে, এখন পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশ বিমান জানিয়েছে, দ্রুতই রেগুলেটেড এজেন্টের অনুমতি সহ কার্গো সেবার আনুষঙ্গিক কাজ শেষ করতে চায় সংস্থাটি। আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিমানবন্দরকেও R3 সার্টিফিকেশন করে ইউরোপ সহ বিশ্বের নানান দেশে বাংলাদেশের গার্মেন্টস এবং অন্যান্য যে পণ্য আছে, প্রচলিত অপারেশন রপ্তানি পণ্য, সেগুলো দ্রুত আমাদের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস শুরু হলে নতুন করে গতি বাড়বে আমদানি রফতানিতে, পাশাপাশি বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটের মধ্যেও দেশের আমদানি রফতানি বাণিজ্য এগিয়ে গেলেও বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে চট্টগ্রাম বন্দর। রাজনৈতিক অর্থনৈতিকভাবে ঘটনাবহুল 2024 সালে 32,75,000 কন্টেনার হ্যান্ডলিং করে এ বন্দর পেয়েছে 68তম স্থান। চীন এবং সিঙ্গাপুর আগের মতোই প্রথম এবং দ্বিতীয় স্থান দখলে রেখেছে। সাগরটিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েড লিস্টে শনিবার প্রকাশিত 100টি ব্যস্ততম বন্দরের তালিকায় এবার স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। অবশ্য গতবারের 67তম থেকে এক ধাপ পিছিয়ে হয়েছে 68তম। মূলত বছরের কন্টেনার উঠানামা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তৈরি করা হয় এই তালিকা। সেই অনুযায়ী 7.4% প্রবৃদ্ধি হিসেবে বন্দরে 2024 সালে উঠানামা করেছে 32,75,627 টিউএস কন্টেনার। আমরা যেহেতু ট্রান্সশিপমেন্ট পোর্ট না, অরিজিন পোর্ট, তো সেক্ষেত্রে লয়েড লিস্টে আমরা 1 থেকে 10-এর মধ্যে আসার আমাদের কোনো সমূহ সম্ভাবনা নাই। 2009 সালে 98তম স্থান অর্জন করে প্রথমবারের মতো প্রভাবশালী বন্দরের তালিকায় প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। 2022 সালে 31,42,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে 64তম ও 2023 সালে 30,50,000 টিউএস কন্টেনার উঠানামা করে 67তম অবস্থানে ছিল এই বন্দর। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা যেমন বন্দরের এই অবনমনে ভূমিকা রেখেছে, তেমনি ছিল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। 24 সালে আমাদের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলো এবং 24 সালে গ্লোবাল পরিস্থিতিও কিন্তু অনেকটাই নেমে গেছিল, যার ফলে আমরা লয়েড লিস্টে এই পর্যায়ে এসেছি। এদিকে 5,15,00,000 কন্টেনার হ্যান্ডেলিং করে তালিকার প্রথম স্থানে রয়েছে যথারীতি চীনের সাংহাই বন্দর, আর দ্বিতীয় স্থানে রয়েছে 4,11,00,000 কন্টেনার হ্যান্ডেলিং করা সিঙ্গাপুর বন্দর। চট্টগ্রাম বন্দরের আগের স্থান 67তমতে উঠে এসেছে সৌদি আরবের দাম্মাম বন্দর। এক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট পোর্টের মতো শীর্ষস্থান থাকতে না পারলেও সব জটিলতা এড়িয়ে মাঝামাঝি অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বন্দরের। এফিসিয়েন্সি বিল্ড আপ করতে হলে এটা টেক্স লং টাইম এবং এটার পিছনে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট দরকার হয় এবং অনেক ম্যানেজমেন্টাল ক্যাপাসিটি দরকার হয়। তো এই জন্য আমি মনে করি যে আমরা অনেক জায়গায় আছি যেখান থেকে আমরা উপর দিকে যেতে পারবো। 2024-25 অর্থ বছরে রেকর্ড 32,96,000 কন্টেনার এবং 13,07,00,000 মেট্রিক টন কার্গো পণ্য উঠানামা করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। একই সঙ্গে জাহাজ এসেছে 4,077টি। তবে কার্গো পণ্য উঠানামা কিংবা জাহাজ আসার হিসাব কাউন্ট করে না লয়েড লিস্ট। লয়েড লিস্টে যতটা পিছিয়ে যাওয়ার সংখ্যা ছিল ততটা হয়নি, পিছিয়েছে মাত্র এক ধাপ। তবে সম্ভাবনা সৃষ্টি হয়েছে আগামীতে এগিয়ে যাওয়ার। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। EDF Aluminum, redefine possibilities. গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধুদের বিরুদ্ধে। মূল হোতাসহ 7 জনকে আটক করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
27 আগস্ট গাইবান্ধার শাখাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। পরদিন রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। রক্তপাত হচ্ছিল এবং ওনার শরীরেও কিছু ক্ষতচিহ্ন ছিল, যার কারণে আমরা দেখে প্রাথমিকভাবে রেপ কেসই মনে হয়েছে। পরে রোগীটার আর একটু যাচাই বাছাই করে রোগীটার অবস্থা যখন একটু ক্রিটিক্যাল হয় তখন আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রোগীটাকে রেফার করি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 6টা বড়ি খাওয়া আছে, ছেলের কাছে ফোন দিছে, ছেলে বলছে আমি আসি, সে কথা কয় আর অন্য ছেলে পেলে আসে এলে ঘরের মধ্যে ঢুকছে। আমাদের দাবি হচ্ছে যে যারা এই কুকর্মে লিপ্ত ছিল তাদের ফাঁসি দেয়। শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 5 থেকে 6 জনকে আসামি করে শাখাটা থানায় মামলা করেন। এই ঘটনায় জড়িত স্বামী সহ 7 জনকে আটক করে পুলিশ। সময় সংবাদ, গাইবান্ধা। সকালের সময় থাকছে 5 আগস্টের পর সিলেটের ভোলাগঞ্জে 50 একর সরকারি জমি সীমানা প্রাচীর ভাঙে একটি চক্র। এরপর থেকেই চলছে পাথর লুট, বসেছে শতাধিক পাথর ভাঙা কল নেয়া। সিলেটে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনার হার। গত 4 বছরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে সড়কে হতাহতের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। মহাসড়কে দ্রুত গতির মোটরসাইকেল নিষিদ্ধ, 3 চাকার যান চলাচল, মহাসড়কের সঙ্গে আঞ্চলিক সড়কের সংযোগ খানাখন্দ সড়ক দুর্ঘটনার বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। দুর্ঘটনা রোধে 2015 সালের আগস্টে দেশের 22টি প্রধান মহাসড়কে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। 2017 সালে সব প্রধান মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার আদেশ দেয় হাইকোর্ট, কিন্তু সমস্যা দেখা দেয় নিষেধাজ্ঞা কার্যকর করা নিয়ে। হাইকোর্টের যে রায়টা আজ দীর্ঘ 4-5 বছর হয়ে গেছে, কোনো বাস্তবায়ন নাই। এটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে হাইওয়েতে এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে এগুলো বন্ধ করা সম্ভব। মহাসড়কে কোনোভাবেই থামানো যাচ্ছে না 3 চাকার যান চলাচল, ফলে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের গত 4 বছরের পরিসংখ্যানে দেখা যায় প্রতি বছর দুর্ঘটনা ও প্রাণহানি বাড়তির দিকে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা মোটরসাইকেল আরোহী বেশি, এরপরই রয়েছে 3 চাকার যানের চালক ও যাত্রীর। 3 চাকার যানের চালকেরা শোনালেন নানা অজুহাত। টানার অটো রিক্সায় দেয়, আমরাও দেওয়া লাগে, তাই চলাচল করতে পারি। ঠিক আছে, অবৈধ। আমার তো বাড়িও হাইওয়ে সাইডে, যার কারণে আমরা কাছাকাছি আমরা থাকি। তো কান্দা বাসা এখানে যাওয়া লাগে, আমরা তো হাই সারা চলে, মানে হাই বাদ দিয়ে চলে। 3 চাকার যানের কারণে দুর্ঘটনার হার বাড়ছে স্বীকার করে বিআরটিএ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এগুলোর সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। হাইকোর্টের নির্দেশনা আছে, এটা মহাসড়কে চলবে না। বাস্তবতা নিরিখে একেবারে তুলে দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এই বিষয়টি আমি মনে করি সরকার এবং সব পক্ষ মিলে আরো যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একই রাস্তায় বিভিন্ন গাড়ি চলার কারণেই এই অ্যাক্সিডেন্টটা প্রতিনিয়ত বাড়ছে, যেগুলো আমরা শতভাগ চেষ্টা করছি এগুলো কিভাবে মিনিমাইজ করা যায়। খানাখন্দে ভরা মহাসড়ক ও মহাসড়কের অধিক বাঁক দুর্ঘটনার অন্যতম কারণ বলছে সড়কের সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের দাবি, সিলেট ঢাকা 6 লেন বাস্তবায়ন হলে আঁকাবাঁকা সড়ক থাকবে না, থাকবে সড়ক ডিভাইডার। এতে দুর্ঘটনার হার অনেকটাই হ্রাস পাবে। ইকরামুল কবির, সময় সংবাদ। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নেত্রকোনা জেলা সদরে 6 কিলোমিটার সড়কের এমন দশা। সড়কটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভাভুক্ত হওয়ায় 2 দফতরের টানাপড়েনে সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। তবে এলজিইডি ও পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কার কাজ। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবি নিয়ে রিপোর্ট। ছোট বড় খানাখন্দ, জমে আছে বৃষ্টির পানি, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা।
নেত্রকোনা পৌর শহরের সাতপাই চানখার মোড় থেকে হাটখোলা বাজার পর্যন্ত ৬.২ কিলোমিটার সড়কের বেহাল দশা। এর মধ্যে ১.১ কিলোমিটার নেত্রকোনা পৌরসভাধীন, বাকিটুকু মৌগাতি ইউনিয়ন পরিষদের। এ কারণে দুই দপ্তরে টানাপোড়েনে সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এতে ভোগান্তির শেষ নেই সদর, পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার মানুষের। তো আমাদের এখানে যে রাস্তাটা হয়েছে এটা যাতায়াতে অনেক কষ্ট। কিছুক্ষণ আগে একটা গাড়ি পড়ে গেছিল, আমরা কয়েকজন আবার ওটা সাহায্য করে উঠে দিছি। বিগত 5 বছর যাবত এটা আপনার রাস্তা এরকম অবস্থা আমরা চলতেছে। দেশ উন্নয়ন হইতেছে খালি মুখে কাগজ কলমে। এলজিইডি ও পৌর কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ না পাওয়ায় আটকে আছে সড়কটির সংস্কার কাজ। একটা আছে পৌরসভার অংশ, আর একটা হচ্ছে এলজিডি পার্ট। পৌরসভা প্রশাসকের সাথে ডিডিএলজি দায়িত্বে আছে, তাকে বলে দিছি যে এটা আপনার পৌরসভার অংশটা আপনি এটা করে দেন, আর বাকিটা আমরা এলজিডির অংশটা আমরা মেরামতের আওতায় আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো। আমরা অলরেডি পৌরসভার যত জরাজীর্ণ রাস্তা আছে অলরেডি যদি আপনারা অবগত আছেন যে কাজ চলমান, এই পৌরসভার আশেপাশে কোনো রাস্তা বাকি থাকবে না। সদর উপজেলায় এলজিইডিভুক্ত সড়ক রয়েছে ৯৯০ কিলোমিটার, এর মধ্যে কাঁচা ৭২৫ কিলোমিটার। সময় সংবাদ, নেত্রকোনা। ১.৫ লাখ মানুষের জীবনযাত্রা থমকে আছে একটি সেতুর অভাবে। প্রতিদিনই কষ্টের খেয়া পারাপারে নির্ভর করতে হয় তাদের। গেল ৫০ বছর ধরে সুনামগঞ্জের সুরমা নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জামালগঞ্জ উপজেলার মানুষ। উপজেলা প্রশাসন ও এলজিডি বলছে সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ইবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। খেয়াঘাটের সরু সড়কে শতাধিক মানুষ দাঁড়িয়ে খেয়া নৌকার অপেক্ষা। ছাদবিহীন নৌকায় রোদ বৃষ্টি ঝড়ে ভোগান্তি নিয়েই পারাপার হন এলাকাবাসী। সুনামগঞ্জের সাচনা ও জামালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীতে সেতু না থাকায় খেয়া নৌকাই একমাত্র ভরসা এখানকার বাসিন্দাদের। হাসপাতাল, থানা, উপজেলা কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ সব সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত জামালগঞ্জে। অন্যদিকে 100 বছরের পুরনো ভাটি অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ও নৌবন্দর সাচনা। এ কারণে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বৃষ্টি যদি হয় তাহলে আমরা অনেক দিক দিয়ে উপকৃত হব। সাচনা জামালগঞ্জ দীর্ঘদিনের স্বপ্ন আমাদের, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সাধারণ জনগণ আমরা চাইতেছি। প্রতিদিনই এই নদী দিয়ে শতাধিক বাল্কহেড, কার্গো ভেসেল সহ নানা নৌযান চলাচল করে। খেয়া নৌকার সঙ্গে এসব নৌযান ও ফেরির সংঘর্ষে প্রায় ঘটে নৌ দুর্ঘটনা। এতে গেল 1 দশকে 15 জনের মৃত্যু হয়েছে। সেতুর অভাবে এই জনপদের 2.5 লাখ মানুষের জীবন মান উন্নয়ন থমকে আছে। এই যে কালকে এক ঘটনা মনে করেন ডাক্তার পাইছে না, রুগীরা লইয়া যাইতে ফেরি নৌকা না পাওয়াতে রুগীরা রাস্তার মধ্যে মারা গেছে। সেতু না হওয়াতে সমস্যাটা হচ্ছে আমাদের এই মাল আনা নেওয়াতে অনেক পরিবহন খরচ বাড়তেছে। উপজেলা প্রশাসন ও এলজিডি বলছে সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। সরকারি করায় সংক্রান্ত কমিটি অনুমোদন দিলে আমরা নোয়া প্রদান করব, তারপর ঠিকাদার কাজ শুরু করবে। যদি সেতুটো হয়ে যায় তাহলে সকল বিষয়ে ওনাদেরও সুযোগ সুবিধা পাবে, আমরাও দ্রুত সেবাটা দিতে পারবো। 1200 মিটার দীর্ঘ ও 9.8 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 265 কোটি টাকা। সময় সংবাদ। জিঞ্জিরাম ও দশরানী নদীর তীব্র ভাঙ্গনের কবলে 3 উপজেলা। এতে দিশেহারা নদী পারের বাসিন্দারা। গত 1 মাসে নদীতে বিলীন শতাধিক বসতবাড়ি, গাছপালা সহ ফসলি জমি। হুমকিতে স্কুল ও সেতু। পানি উন্নয়ন বোর্ড বলছে এ ব্যাপারে প্রকল্প পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙতে ভাঙতে বাড়ির পাশে চলে এসেছে নদী। যেটুকু সহায় সম্বল বাকি আছে তাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নদীগর্ভে। দিশেহারা বাসিন্দারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম, দশানী ও যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা। হুমকির মুখে ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেতু ও মসজিদ সহ নানা স্থাপনা। নদীর মধ্যে বাড়িঘর সব পড়ে গেছে, এখন কই থাকে কি সমাচার, খুব সমস্যা। আমার তো নেই কিছু নেই, বাড়ি যায় লাটকে যায় থাকি। দ্রুত গতিতে যদি ব্যবস্থা নেয় বাদের, তারা আমরা যেসব ঘর এখনো আছে আমরা থাকতে পারবো না, এই গ্রাম মুছে যাবে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি কমলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে, আর স্থায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা। নদীতে পানি কিছুটা বেশি রয়েছে, পানিটা কমলে আমরা ওটা জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা গ্রহণ করব। গত 1 মাসে 3 উপজেলায় 5 শতাধিক বাড়িঘর, মসজিদ, কবরস্থান, কয়েক হাজার একর ফসলি জমি ও 2টি গুচ্ছগ্রাম নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 154, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 87%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। রাজশাহী বিভাগে বায়ুমান 99, যা সন্তোষজনক, আর্দ্রতা 91। সিলেট বিভাগে বায়ুর মান 81, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুর মান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। বরিশাল বিভাগে বায়ুর মান 73, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 89। রংপুর বিভাগের বায়ুর মান 89, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 83, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 57 আর সবচেয়ে খারাপ ঢাকায় 154। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। 24 আগস্ট ভেঙে ফেলা হয় সিলেটের ভোলাগঞ্জের পর্যটন কর্পোরেশনের জমি সীমানা প্রাচীর। এরপর থেকেই সাদা পাথর এলাকা থেকে পাথর লুট হওয়া শুরু হয়, অথচ বর্তমানে সরকারি জায়গায় বসানো হয়েছে শতাধিক পাথর ভাঙা কল। এ বিষয়েও এখনও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। নতুন সীমানা প্রাচীর নির্মাণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সিলেটের ভোলাগঞ্জে একটি প্রভাবশালী চক্র পর্যটন কর্পোরেশনের 50 একর সরকারি জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এরপর থেকেই রেলওয়ে বাংকার ও সাদা পাথর এলাকা থেকে পাথর লুট হওয়া শুরু হয়। বর্তমানে সরকারি জায়গায় বসানো হয়েছে পাথর ভাঙা কল, যার কার্যক্রম চলছে দিনরাত। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই কর্মযজ্ঞে প্রশাসন ছিল অনেকটা নীরব ভূমিকায়। আমাদের গ্রামে বহিরাগত মানুষ অনেক আছে, কাজ করে। এরা ওয়াল টাল ভাঙছে, আপনার গ্রিলটির নিচে লুটপাট করছে তারাই। 5 তারিখের পরে তো সবাই কাঁচা মেশিন বইছি, আমিও কাঁচা মেশিন বইছি। আমরা যার পাবে সবাই যাদের জায়গা ব্যবহার করতেছি, সরকারি জায়গা ব্যবহার করতেছি। সরকারে বলে তুলে উঠে যেতে চলে যায়, তখন আসি আবার আইসা মালটা পালাই আবার। স্থানীয় একটি পক্ষ সরকারি জমি দখলের অভিযোগ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেন তিনি। শাহাবুদ্দিন সাহেব যদিও সরাসরি লুটপাটের সাথে স্পটে উপস্থিত না থাকলেও ওনার নির্দিষ্ট একটা বলয় ছিল, সেই বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। সাংবাদিক সম্মেলন করেছে, সবাইকে অবগত করেছি যে এটা রক্ষা করেন, কিন্তু কেউ তো তখন এগিয়ে আসে নাই। এখন সবার দায় আমার উপরে দিয়ে সবাই এখন বাঁচতে চায়। এদিকে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এটার সাথে যে বা যারাই জড়িত থাকুক, সেটা আমার ডিপার্টমেন্টের হোক, আমার ডিপার্টমেন্টের যদি যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2023 সালে ভোলাগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্যয় করে 1.5 কোটি টাকা। লুট হওয়া পর্যটন স্পটগুলোতে পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হলো। এর নিকটবর্তী যেসব সরকারি জমি দখল হয়েছে সেগুলো উদ্ধারে এখনও তৎপরতা নেই স্থানীয় প্রশাসনের। এগুলো উদ্ধারের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করা গেলে নিশ্চিত করা যাবে বিচার ব্যবস্থা, এমনটি মনে করেন স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। মৌলভীবাজার জলাবদ্ধতার কবলে পড়েছে 2 উপজেলার প্রায় 900 হেক্টর ফসলি জমি।
নষ্ট হয়ে গেছে চারা। এতে রোপা এবং চাষাবাদ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছেন কৃষকরা। কৃষি বিভাগ আশ্বাসের বাণী শোনালেও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিদ্যমান পাম্প হাউস দ্বারা পানি নিষ্কাশনের সুযোগ নেই। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। অতিবর্ষণ ও উজানের ঢলে জলাবদ্ধতা দেখা দিয়েছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার মনু নদী প্রকল্পভুক্ত হাওর কাওয়া দিঘি এলাকায়। এতে ক্ষতির মুখে পড়েছে দুই উপজেলার অন্তত 6টি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি। জমিতে পানি থাকায় আমন চারা রোপণ করতে পারছেন না কৃষকরা। ক্রমেই রোপণের অনুপযোগী হয়ে পড়ছে চারা। আগে রোপণ করা ধানও পচে গেছে। এ অবস্থায় হাওরের পানি নিষ্কাশনের দাবি জানিয়ে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপিও দিয়েছেন কৃষকরা। কোনো জায়গার মাঝে আটু পানি, কোনো জায়গার মাঝে কমর পানি। পানি খাওয়ানো করতে পারিনি। আমার 8-10 জায়গা আল চাষ করছি, প্রায় আমার 8-10 টাকা লস হয়ে গেছে। মৎস্যজীবী সুবিধার্থে তারা এই পানিটা নিষ্কাশন কম করে। 3-4 দিন বৃষ্টি হয়েছে, ওয়ার যে পানি জলাবদ্ধ হয়েছে, এইগুলা পাম্প হাউসে কোনো পানি ইচ্ছে না। গত বছরও পানির কারণে আমরা আমন দান করতাম পারছি না। এবছরও আমরা পানির কারণে আমরা 20 তোলা সব বুড়াই লইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত এই পানি নিষ্কাশন সম্ভব নয়, তবে কৃষি বিভাগ দেখাচ্ছে আশার আলো। তারা বর্তমানে যেসব জায়গায় ধান রোপণ করতে চাচ্ছে ওইসব জায়গায় ভাদ্র মাসে হাওয়ার পানির লেভেল দেখা লাগবে প্রায় 7.6, 7.7। তো বর্তমান যে পাম্প হাউস, সেই পাম্প হাউসে ভাদ্র মাসে এই পানির লেভেল রাখা সম্ভব না। আমাদের নজরদারি হলো যে আমরা 24 ঘন্টায় 6টি নিষ্কাশন পাম্প আমরা চালু রাখছি এবং যতটুকু পারা যায় ইনশাআল্লাহ এটা পানিটা মানে নিয়ন্ত্রণে রাখবো। কৃষি বিভাগের তথ্য, এবছর মৌলভীবাজার জেলায় 98,035 হেক্টর জমিতে রোপা আমন চাষের আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,91,059 মেট্রিক টন। সময় সংবাদ। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে একদিনে 77 জন নিহত হয়েছেন। ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজায় এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে হাউথি প্রধানমন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় লণ্ডভণ্ড চারপাশ। গাজাবাসীর হাহাকার আর আহাজারিতে উঠে আসে ইসরায়েলি বাহিনীর অমানবিকতার চিত্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরেই কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত ইয়াজেনের খালা জানান মাত্র 14 বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। এছাড়া গাজা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইয়েমেনেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন। নিহত হয়েছেন হাউথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদন অনুযায়ী অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবারও 44 দেশের কয়েকশো মানবাধিকার কর্মীর সঙ্গে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। গাজা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তীব্র মতপার্থক্যে জড়িয়েছেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এক পক্ষ ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দাবি জানালেও অপরপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি তুললেও জার্মানি ও হাঙ্গেরি আপত্তি জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।